এটি পৃথিবীর গভীরতম স্থান, যা প্রায় 11,000 মিটার গভীর, যেখানে এক ফোঁটা সূর্যালো পৌঁছায় না। চারপাশে কেবল অন্ধকার ও ভয়ঙ্কর চাপ। আর আমার রহস্যে ঘেরা বিজ্ঞানীরা এখনও জানে না ঠিক কী লুকিয়ে আছে সেই অতল গহ্বরের মধ্যে। কিন্তু এই জায়গায় একটি দেশ চুপিসারে শুরু করেছে এক দুঃসাহসিক অভিযান, এবং এর উদ্দেশ্য শুধুই অনুসন্ধান নয়। এই দেশটি হলো চীন, যারা সমুদ্রতলের এই রহস্যময় এলাকায় পাঠাচ্ছে টিপসি রোবটের বহর, তৈরি করছে জলের নিচে একটি গোপন ঘাঁটি, আর ধীরে ধীরে দাবির ছাপ ফেলছে এই জায়গাগুলোতে। একদিকে যেমন আমেরিকা যখন সামুদ্রিক গবেষণায় বাজেট কাটছাট করছে, তখন চীন আরও গভীরে নামছে আর দ্রুত আগাচ্ছে ইতিহাসের সবচেয়ে আগ্রাসীভাবে এই গোপন অঞ্চলটির দখল করে নিতে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে এই ট্রেঞ্জের গহীনে যার জন্য এত লড়াই? আর চীন বা এত মরিয়া হয়ে উঠছে কেন? এর উত্তর খুঁজতে গিয়ে চীনের কিছু গবেষণা রিপোর্ট, নিউজ প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের কাছে জানা যায় এটি একটি বৃহৎ ভুল রাজনৈতিক নাটকের সূচনা হতে চলেছে, আর চীন খেলছে সেই আসল খেলা। তাই আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। চীনের এই গোপন খেলা শুরু হচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায়নি। এই অঞ্চল এতটাই গভীর, এতটাই চাপে মোড়া যে সেখানে মানুষ তো দূরের কথা, আধুনিক প্রযুক্তিও পৌঁছাতে ভয় পায়। এই জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম স্থান। ফিলিপাইনের ঠিক পূর্বে প্রশান্ত মহাসাগরের বুকে বিশাল জলছায়া। এটি শুধু গভীর নয়, এটি পৃথিবীর অন্যতম দুর্ভেদ্য এলাকা, যেখানে পৌঁছাতে হলে আপনাকে পার হতে হবে সমুদ্রের প্রতিটি স্তর। একটা জলের জগৎ, একটা রহস্যময় এলাকা। প্রথম যে এলাকা শুরু হয় তার নাম 240 জোন। এটি সমুদ্রের সাধারণ অংশ, যেখানে সূর্যের আলো সহজে পৌঁছাতে পারে। এখানকার জল গরম, আলো ঝলমলে প্রবাল প্রাচীর, ছোট ছোট মাছ আর রঙিন জীবজগতে ভরা। আমরা সেই অংশে সাঁতার কাটি, স্কুবা ড্রাইভ করি। সেই স্তর, এর গভীরতা 200 মিটার, এবং এরপর সমুদ্রের গভীরতা 200 মিটার পার হলেই আসে টুইলাইট জোন, যেখানে সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আর অন্ধকারে শুরু হয় 1000 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এই স্তরে চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় 10 গুণ বেশি, যা কোনো সাধারণ প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব নয়। এখানে বাস করে সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর প্রাণীদের, যেমন রূপালী দৈত্য সদৃশ অরফিক্স, যা একটা বাঁশের সমান। সিএনজেন স্বচ্ছ প্রাণী পাখাওয়ালা, যারা আলো হারানোর সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলেছে। কারো শরীর থেকে রং মুছে গেছে, কারো চোখ বড় হয়েছে, আবার কেউ কেউ শরীরেই বানিয়ে ফেলেছে চাপ প্রতিরোধী এক নরম হালকা ডাল। এরপর 1000 মিটারের নিচে মিডনাইট জোন, যেখানে পুরোটাই অন্ধকার, সূর্যের আলো তো দূরের কথা। এখানে যেসব প্রাণী বাস করে তারা নিজেরাই আলো তৈরি করে, যাকে বলে বায়োলুমিনেসেন্স। এদের কেউ স্বচ্ছ, কেউ বিশাল মুখবালা, কেউ বা ঘুরে বেড়ায় নিজের শরীর থেকে আলো ছড়িয়ে। একটি ভয়ঙ্কর উদাহরণ হলো ম্যাগনা পিনাস্কুইড। বাহু হন 6 মিটারের বেশি লম্বা হয়ে থাকে, যেন অন্ধকারের এক দানব। এখানে চাপ এতটাই বেশি যে প্রতি ইঞ্চিতে প্রায় 1500 পাউন্ডের চাপ, যেন একটা পূর্ণ বয়স্ক হাতি আপনার আঙুলে বসে। এই স্তরের আরেকটি বিস্ময়কর প্রাণী ব্লবফিশ। একে দেখে স্বাভাবিক মাছই মনে হয়, কিন্তু যখন এটি উপরে উঠে আসে তখন শরীর ফুলে বিকৃত এক জেলির মতো হয়ে যায়। এই মাছ আমাদের মনে করিয়ে দেয় কিভাবে জীবন নিজেকে বদলে নিতে পারে। যত চরম পরিস্থিতিই হোক না কেন, সমুদ্রের 4000 মিটার গভীরে শুরু হয় অ্যাবিসাল জোন, যেখানে অন্ধকার, ঠান্ডা, একরকম অজানা নিস্তব্ধতা কাজ করেন। এই স্থানে ঘটে এক অদ্ভুত ঘটনা। সমুদ্রের উপরের প্রাণীরা যখন মারা যায়, তখন তারা ধীরে ধীরে নেমে এসে এই স্তরে এসে জমা হতে থাকে, এবং এই মৃত জৈব পদার্থ বহু বছর ধরে গড়ে তোলে কোমল কার্বন মাটির, যা সমুদ্রের মধ্যে এমনভাবে ঘুরে বেড়ায় যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মেরিন সাবস্টেশন। কার্বন সমৃদ্ধ কাদা শুধুই ইতিহাস রক্ষণ করে না, বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক কার্বন শৃঙ্খ হিসাবে কাজ করেন। এরপর সমুদ্রের 6000 মিটার নিচে হ্যাডাল জোন। নামটি এসেছে হ্যাডাস থেকে, মানে মৃত্যুর দেবতা। এখান থেকে যা কিছু আরও নিচে পৌঁছাতে পারে কেবল গুটি কয়েক সাবমেরিন, কারণ এখানে চাপ 600 গুণ পর্যন্ত পৌঁছাতে পারে। এবং এই স্তর থেকে শুরু হয় মারিয়ানা ট্রেঞ্জের আসল রহস্য। এই রেঞ্জের গভীরতম অংশকে বলে চ্যালেঞ্জার ডিপ,
যেখানে গভীরতা 11,000 মিটার, অর্থাৎ এভারেস্টকে উল্টো করে বসালো, তার মাথা এই খাদ ছুঁতে পারবে না। 1960 সালে প্রথম এই স্থানে পৌঁছেছিলেন দুইজন অভিযাত্রী, জ্যাক পিকার ও ডন হোয়াস। একই একটি ইস্পাত গোল আর বিশাল ফ্লোর যন্ত্র ব্যবহার করে। এরপর 2012 সালে পরিচালক জেমস ক্যামেরন একা ডুব দেন, ছবি তোলেন, নমুনা সংগ্রহ করেন এবং নিরাপদে ফিরে আসেন। এর কয়েক বছর পর ভিক্টর ভেস্কোভা, একজন আমেরিকান, তৈরি করেন যার নাম লিমিটিং ফ্যাক্টর নামের একটি সাবমেরিন। জাহাজ বহুবার ডুবি দিয়ে নমুনা সংগ্রহ করে এনেছিলেন। তবে এতদিন এই অভিযান যাচ্ছিল দামি, কঠিন এবং একক প্রচেষ্টায়। তবে এইবার যা চীন করতে চলেছে, এক যুগান্তকারী পরিবর্তনে চীন নামছে এক গভীর সমুদ্র যুদ্ধে, এবং তাদের উদ্দেশ্য শুধুমাত্র গবেষণায় এক বিশাল ষড়যন্ত্র। 2020 সালে চীন হিউন্ড নামের একটি সাবমেরিন মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে 3 জনের একটি দল এই ভয়ঙ্কর গভীরতায় পৌঁছে যায়। আগে কখনো দেখা যায়নি। কিন্তু যেটা তাদের একমাত্র অভিযান না, বরং এখান থেকে শুরু হয়েছিল আরও বড় ধরনের পদক্ষেপ। পরবর্তী প্রতিটি সাবমেরিন আরও ছোট, আরও উন্নত এবং এমনভাবে বানানো হয় যাতে বারবার পাঠানো যায়। 2024 সালে চীন এমন এক রোবট তৈরি করে যার আকানি মাত্রিক জুতোর বাক্সের মতো ছিল, কিন্তু এই ছোট্ট রোবটটি নিজে নিজেই সমুদ্রের তলদেশ হাঁটতে পারে, নিজের শক্তিতে চলতে পারে এবং সুরক্ষিত ফিরতে পারে। তার নেই চালক, নেই তব সে পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় চীন এখন বারবার অভিযান চালানোর জন্য প্রস্তুতি। ছোট ছোট রোবটগুলি দলবদ্ধভাবে কাজ করে, কেউ হাঁটে, কেউ ভেসে চলে, কেউ বা নমনীয়ভাবে বাঁক নেয়। তাদের সবার লক্ষ্য একটাই, আর সেটা হলো গভীর সমুদ্র তথ্য সম্পদ সম্পর্কে চীনকে অবগত করা। কিন্তু প্রশ্ন হলো, চীন আসলে কি খুঁজছে এখানে? আপনি হয়তো জানেন না, সমুদ্রের গভীরে শুধু রহস্যময় প্রাণীদের দেখা মেলে না। এখানে আছে প্রাকৃতিক গ্যাস খনিজ, এমনকি ভবিষ্যতের জ্বালানি সম্ভাবনা। এমনকি এই হোল্ড চিপ নামের একটি জায়গা থেকে ইতিমধ্যে উঠে এসেছে মিথেন ও হাইড্রোজেন সালফেট গ্যাস, যা সূর্যের আলো ছাড়াই এই জায়গার প্রাণীদের গভীরতম অংশে বেঁচে থাকতে সাহায্য করে। যেমন মাংসপেশিযুক্ত প্রাণী, কাঁকড়া আর লম্বা নিউএমেরা এখানে শুধু এই রাসায়নিক শক্তিতে বেঁচে থাকে। এছাড়াও একটি অবিশ্বাস্য আবিষ্কার মিথেন আইস, যাকে বলা হয় ফায়ার আইস। দেখতে তুষারের মতো হলেও এতে আটকে থাকে মিথেন গ্যাস। ঠান্ডা ও চাপে জমে থাকা এই বস্তু আগুন ধরালে জ্বলে ওঠে। এটা ভবিষ্যতের জ্বালানি হতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। তবে সাধারণভাবে এই জ্বালানি উত্তোলন করলে ঘটতে পারে মারাত্মক ক্ষতি, কারণ একটু বেশি নড়াচড়াতে ঘটতে পারে সমুদ্রতলের ধস কিংবা গ্যাসের বিস্ফোরণ। মারিয়ানা ট্রেঞ্চের অঞ্চলের আরও গভীরে খুঁজে পাওয়া গিয়েছে পলিমেটালিক নোডিউল নামের এক গোল পাথরের বস্তু, যা দেখতে আলোর মতো হলেও এর ভেতরে থাকে কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ ও কপার, যা ঘড়ির ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি আর পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য অত্যন্ত জরুরি। তাহলে অনুমান করা যায় এই অঞ্চলে চীন আসলে কি খুঁজছে। চীন এখন সমুদ্রের তলে ওই খনিজ তুলতে রোবোটিক যান পাঠাচ্ছে, যারা সমুদ্রতলের কাদা আর পাথর একসাথে তুলে এনে জাহাজে পাঠাচ্ছে। কিন্তু এতে তৈরি হচ্ছে বিশাল ধুলোর মেঘ, যেগুলি আশেপাশে জীববৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে। এরপর সেই কাদা ও বর্জ্য আবার সমুদ্রে ফেলা হচ্ছে, যা আরও বেশি ক্ষতি ডেকে আনে। অনেক বিজ্ঞানী সাবধান করেছেন, এভাবে যদি খনন চলতে থাকে তাহলে সমুদ্রতল একদিন ধ্বংস হয়ে যাবে, এখানকার বাস্তুতন্ত্র নষ্ট হবে, হয়তো প্রাণীকুলের জন্য এমন কাজ বিপদ ডেকে আনতে পারে। এই রোবটকে, এই দেশ, এই খনিজ, সব মিলিয়ে আজকের দিনে গভীর সমুদ্র আর ধরা নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্বের নতুন সম্পদ ভাণ্ডার। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই জায়গার মালিকানাকে পাবে? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এখানে যে যাবে সেই মালিক। আর এই চীন সুযোগটাই কাজে লাগাচ্ছে, আর শুধু গবেষণা করছেই না, বরং তারা প্রস্তুত হচ্ছে এই তলদেশকে নিজের করে নেবার জন্য। তাই চীন এখন এক এমন পরিকল্পনা করছে যা শুনলে মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য দেখছে। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার গভীর একটি স্থায়ী ঘাঁটি বানাতে চলেছে, যেখানে একসাথে 6 জন বিজ্ঞানী একটানা 30 দিন পর্যন্ত গবেষণা চালাতে পারবেন। এটা যেন একরকম সমুদ্রের নিচে বানানো মহাকাশ স্টেশন। কিন্তু এই ঘাঁটির জন্য শুধু খনিজ গবেষণার সুবিধা হবে না, বরং এটি তাদের সবথেকে বড় একটি শক্তি দিচ্ছে, তাহলে নতুন প্রযুক্তি পরীক্ষা করার সময়, পরিবেশ বুঝে নেওয়ার সময় এবং এমন এক অভিজ্ঞতার সময় যা দুনিয়ার আর কোনো দেশ এখনো কল্পনাও করতে পারছে না। চীন জানে সমুদ্রের নিচে নামা একবারের জন্য পুনরাবৃত্তির মাধ্যমে তারা তৈরি করবে আধিপত্য। তারা এই গবেষণা, প্রযুক্তি আর দক্ষ মানুষ তৈরিতে বিনিয়োগ করছে। তারাই ভবিষ্যতে সমুদ্রতল নিয়ন্ত্রণের চাবিকাঠি পেতে পারেন। এছাড়াও সমুদ্রের গভীরে খনি বাদেও আরেকটি বিশেষ সম্পদ লুকিয়ে আছে, যা গোটা বিশ্বের ভারসাম্য টিকিয়ে রাখতে পারে।
এটা কোনো প্রাণী বা পাথর নয়, এটা হলো সমুদ্রতলের নিচে থাকা ডেটা কেবল। ফাইবারের মাধ্যমেই এই কাল তারগুলি বহন করে আমাদের ইন্টারনেট, বার্তা, ভিডিও কল। এমনটি এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এই তারগুলি দেখতে পুরো মনে হলো আসলে খুবই ভয়ঙ্কর। একটা জাহাজের নোঙর ফেললেই ভেঙে দিতে পারে। সুতরাং কেবল তার পৃথিবীর সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি দুর্বলতা। সম্প্রতি রাশিয়া এই কেবল তার কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল এবং চীন 2015 সালের শুরুতে একটি নতুন রোবট তৈরি করেছে যে নিঃশব্দে এই ডাটা কেবল কেটে ফেলার ওস্তাদ। অফিসিয়ালি বলছে এতে ক্ষতিগ্রস্ত কেবল ঠিক করার যন্ত্র, কিন্তু বাস্তবে এমন রোবট গভীর সমুদ্রের অদৃশ্য স্তরে বসে নিঃশব্দে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, আর কেউ হয়তো তা টেরও পাবে না। যদিও প্রমাণ না থাকেও সম্ভাবনাটাই যথেষ্ট গোটা বিশ্বের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করতে। কারণ সমুদ্রের তলদেশে শুয়ে থাকা এই তারগুলি আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র। কেবল আর সেন্সর বোর্ডের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ইন্টারনেট, আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক যোগাযোগ, সবকিছু। আর এই মুহূর্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সেই গভীর জগতের দখলে। চীন শুধু নিজের দেশ থেকেই নয়, বিদেশ থেকেও বিজ্ঞানীদের আকর্ষণ করছে, নতুন ল্যাব বানাচ্ছে, পরিপূর্ণ প্রকল্পে অর্থ ঢালছে, এমনকি ভবিষ্যতে সমুদ্র বিজ্ঞান ও রোবোটিক প্রকৌশলী তৈরি করছে। আর অন্যদিকে বাকি দেশগুলির কোনো ভ্রুক্ষেপই নেই এই বিষয়ে, কারণ অলরেডি আমেরিকা এই খাতে অর্থ বিনিয়োগ প্রায় বন্ধই করে দিয়েছে। তাহলে এবার দেখা যাক চীন আক্ষরিক অর্থে এই স্থানে কি খুঁজে পেল। তারা শুধু গভীর জলের প্রাণী খুঁজে পায়নি, তারা খুঁজে পেয়েছে একটা প্রবেশদ্বার, আর সেখানে ঘাঁটি তৈরি করার কারণ। তারা এখন গভীর সমুদ্র অভিযানকে এককালীন মিশন নয়, একটা বড় কৌশলে রূপান্তর করতে চলেছে। ছোট ছোট রোবট, স্থায়ী গবেষণা, স্থায়ী ঘাঁটি, সন্ধান, আর সবচেয়ে বড় কথা নিয়ন্ত্রণের ক্ষমতা গড়ে তোলা। এখানে তারা শুধু অনুসন্ধান করছেই না, বরং ঠিক করে নিচ্ছে কে কিভাবে এই অঞ্চলে কাজ করবেন। এই সময় যখন আমেরিকা তাদের সমুদ্র গবেষণা কমিয়ে দিচ্ছে, চীন তখন ছুটে চলেছে আরো গভীরে, আরো দ্রুত এবং একটি সুপরিকল্পিত লক্ষ্য নিয়ে। সমুদ্রের নিচে আজ গড়ে উঠেছে একটি এলাকা যা শুধু বিজ্ঞান নয়, ভবিষ্যতে নিরাপত্তা, শক্তি এবং বৈশ্বিক প্রভাব নির্ধারক। গভীর সমুদ্র এখনো পৃথিবীর অন্যতম গহন ও অনাবিষ্কৃত